জীবন আমাদের কাছে কখনো কখনো রূপকথা হয়ে ধরা দেয়, আবার কোনো কোনো মানুষের জন্য এই জীবন শুধুই ট্র্যাজেডি ভরা। কে কোথায় জন্ম নিল, কে কোন পরিবেশে বড় হয়ে উঠলো এবং কে কেমন মানুষ, কেমন সাহচর্য, কেমন সুযোগ সুবিধা পেল, তার উপর দাঁড়িয়ে থাকে আমাদের গোটা জীবন। অনেক সমাজতত্ত্ববিদ বলেন যে আমাদের এই যে জীবন বা আজ আমরা যেমন রয়েছি সেটা সম্পূর্ণ আমাদের উপর নেই, সেটাই আমাদের কৃতিত্ব শূন্য মাত্র। আমাদের আশেপাশ, আমাদের জন্ম সমস্ত কিছু ঠিক করে দেয় আমাদের জীবন রূপকথা হবে নাকি ট্র্যাজেডি। যারা হেরে গেল জীবন যুদ্ধে, যারা আপনার আমার মতন তথাকথিত সফল হতে পারলো না বা পেল না একটা সুন্দর জীবন, তাদের আমরা কোন দৃষ্টিতে দেখি? এই যে যারা জন্ম নিল একদম অপরাধের আতুর ঘরে, যারা পেল না কিছু মাত্র, তারা যদি হয়ে ওঠে অপরাধী, তবে সেটা কি সত্যিই অপরাধ? নানান প্রশ্ন উস্কে দেয় একটা বই। আমার জানতে ভাবতে ইচ্ছা করে এই জীবন নিয়ে। জীবন দর্শনের একটা নতুন দিগন্ত আমার জন্য খুলে যায় একটা উপন্যাসের মাধ্যমে। আমি বারবার ভাবতে থাকি, আমি থমকে যাই, ঠিক ভুলের দোলাচলে আমি বারবার দুদিকে যেতে থাকি, কখনো পক্ষে কখনো বিপক্ষে আমিই লড়াই করি। আমি বোঝার চেষ্টা করি কোনটা ঠিক আর কোনটা ভুল, আর দিন শেষে আমি একটা দীর্ঘশ্বাস ফেলি। এই বছর পড়া প্রথম যে বইটা অর্থাৎ দ্য ম্যাজিশিয়ান আমাকে এমনই এক জগতে নিয়ে যায় যেখানে আমি বোঝার চেষ্টা করি প্রত্যেকটা অপরাধীর মনস্তত্ত্ব, বা বোঝার চেষ্টা করি তারা কি সত্যিই অপরাধী। সেটাতেও আমরা জানি আমাদের ভারতবর্ষ করাপশন র্যাঙ্কিং এ ভীষণ হাই পজিশনে রয়েছে, অর্থাৎ বোঝাই যায় প্রত্যেকটা দপ্তরে দুর্নীতিতে ভরপুর। তাদের চোখে চোখ রেখে আমরা কজন বলতে পারি যে আপনি অপরাধী বা আপনি চোর? অথবা যখন সামান্য কিছু চুরির জন্য কোনো বালককেও আমরা পিটিয়ে মেরে ফেলি, বা কিছুদিন আগে একটা কুরকুরে না লেজের প্যাকেট চুরির জন্য একটা বাচ্চাকে অনেক কিছু বলার পর সেই সুইসাইড করলো, তখন আমরা একবারও ভাবার চেষ্টা করি না যে এই যে অপরাধ বা অপরাধী জন্ম নিল তাতে আমরা কতটা দায়ী? আমি অপরাধীদের হয়ে সাফাই গাইছে না, অপরাধীর অপরাধ যতই ছোট বা বড় হোক সাফাই গাওয়া যায় না, কিন্তু তবু এই উপন্যাস আপনাকে ভাবতে বাধ্য করায় আমি যাদের অপরাধী বলছি তারা সত্যিই কতটা অপরাধী এবং তাদের কতটা অপরাধী আমরা অর্থাৎ এই সমাজ করে তুলেছে। আনন্দ, নবীন, টুম্পা, রত্না, জয়দেব, দিশা, ছবি সবাই আমার মনে একটা আলাদা জায়গা করে নেয়। আনন্দ যে মাদারির খেলা দেখায়, রাস্তার উপর কোনো প্রম ছাড়া সে ম্যাজিক দেখায়, তবে ওই দড়ির উপর দিয়ে সে বাচ্চা মেয়ে হাঁটায় না। নবীন সে হাত সাফাইয়ের কাজ করে ট্রেনে। রত্না তার গার্লফ্রেন্ড, জানি না কমিটেড কোনো সম্পর্কে তারা নেই, গার্লফ্রেন্ডের ট্যাগ হয়তো দেয়নি, কিন্তু ভালো বোধহয় নবীন বাসে। রত্না তাকে এক আকাশ ভালোবাসে, কিন্তু সঠিক সময় তার হাত ধরে না। কেন ধরে না? হয়তো এই অন্ধকার জীবনে একটা নতুন শুরু কিভাবে সম্ভব সেটাই নবীনকে আটকে দেয়। তারপরে আনন্দের সঙ্গে একদিন দেখা হয় ছবি রানীর। অপরাধ অপরাধ অপরাধের মধ্যে ফুরফুরে মিষ্টি প্রেমের একটা আভাস আসে। টুম্পা যে জয়দেবের স্ত্রী, সে তার সংসারের উন্নতির জন্য এমন এক পথকে বেছে নেয় যেটা আপনার আমার বা এই সভ্য সমাজের চোখে অবশ্যই অপরাধের, কিন্তু এমন অপরাধ সভ্য সমাজের তথাকথিত সভ্য শিক্ষিত মানুষও প্রতিনিয়ত করছে। তাদের আমরা কাঠগড়ায় দাঁড় করাই না, করাতে নেই। এই সমাজ আমাদের সেটাই শিখিয়েছে। এখানে গবেষক আছে, যে গবেষক পকেটমারদের নিয়ে গবেষণা করছেন। সে যখন নবীনের সঙ্গে কথা বলে সে বুঝতে পারে আর 5টা পকেটমারের থেকে নবীন কতটা আলাদা। নবীনের মধ্যে জ্ঞান আছে, সে হতে পারতো অনেক কিছু, কেন হলো না? কোন জিনিসটা নবীনকে আটকে রাখলো? পড়াশোনায় এত ভালো হওয়া সত্ত্বেও, এত সুন্দর দর্শন জানা সত্ত্বেও, বা এত বিখ্যাত বিখ্যাত কবি লেখকদের লেখা করা সত্ত্বেও কেন নবীন পেল না এমন একটা জীবন যেটা সে পেতে পারতো? এই বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যায় এই বইতে। আর এই অপরাধ অপরাধী এই বিভিন্ন কথা পড়তে পড়তে যখন আপনি একদম ক্লান্ত হয়ে উঠবেন, লেখক আপনাকে নিয়ে যাবে হাওড়ে। আর সেখানে গিয়ে আপনার মনে হবে যে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে। হাওড় এক এমন সাগর, এমন এক মুক্ত জায়গা যেখানে আমি প্রত্যেকটা ঋতুতে যেতে চাই, কিন্তু লেখক লোভ দেখিয়েও নেন না। তিনি শুধুমাত্র গ্রীষ্মকালে আমাদের হাওড় দেখিয়ে আনেন, বর্ষা আর শীত আমাদের ফাঁকি দেয়। আমি হারিয়ে যেতে চাই হিজলের বনে। এত সুন্দর অপরূপ একটা বর্ণনা লেখক এই হাওড়ের দিয়েছেন যে এই বইতে এই পাওয়া এই সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, বা এই যে একটা হিজল ফুলের গন্ধে মাতাল হয়ে যাওয়া, সেই গ্রামের পরিবেশ, সমস্ত কিছু নিয়ে আমার মনে হয়েছে যে যে ফুরফুরে বাতাস এই হাওড় দেয় সেটা আর কোথাও দেয় না। গবেষক যে পিএইচডি করছে তার সঙ্গে নবীনের এই যে সংযোগ এবং তাদের মধ্যে যে বন্ধুত্ব, একটা অসম বন্ধুত্ব, একজন পিএইচডি করছে এবং একজন পকেটমারের মধ্যে বন্ধুত্বটা কেমন হয় এবং কি মুগ্ধ দৃষ্টিতেও গবেষক অনেক সময় অনেক পকেটমারের কথা শুনতে পারে, বা নবীনের মধ্যে যে মায়া মমতা রয়েছে, নবীনের মধ্যে যে দ্বন্দ্ব কাজ করছে, ঠিক আর ভুলের দ্বন্দ্ব। নবীন ঠিক না, আমি নবীনকে ঠিক বলছি না। আমি নবীনের থেকে অনেক বেশি মানুষ হিসাবে সরল সহজ আনন্দকে মনে করি। আসলে যে মানুষগুলো কমপ্লিকেটেড হয়, কমপ্লেক্স হয়, হয়তো সব থেকে বেশি বঞ্চিত তারা নিজেদেরই করে।
একটা সুন্দর সফল জীবন যারা পেতে পারতো তারা হয়তো পায় না, তাদেরই কোনো এক ভুলে বা ইগো, ঠিক জানি না। নবীন কি ইগোইস্টিক? রত্নার হাত কি সে সঠিক সময়ে ধরবে নাকি যেতে দেবে আর 5টা জিনিস যেভাবে সে জীবন থেকে যেতে দিয়েছে? আমার এই বই নিয়ে বলার মানে কি বলবো, আমার এই বইটা পড়ে রিভিউ করার ইচ্ছা নেই, আমার আসলে এটা নিয়ে আলোচনা করার ভীষণ ইচ্ছা রয়েছে। এই বইটা আমাকে ভীষণ ভাবিয়েছে, ভীষণ মানে ভীষণ। আমি পড়তে পড়তে প্রচুর পোস্ট করেছি ফেসবুকে এবং এত বড় বড় লেখা লিখেছি এক একটা জায়গায় যখন আমার যেমন উপলব্ধি হয়েছে। কারণ আমার মনে হয়েছিল যে 5-10 মিনিটের একটা ভিডিওতে আমি এই বইটাকে আনতে পারবো না, সাম আপ করতে পারবো না, বা তথাকথিত স্ক্রিপ্টেড রিভিউ এটাই আমার পক্ষে করা অসম্ভব। যারা দর্শন নিয়ে বলেন না প্রায় যে আমরা দর্শন খুঁজছি, পড়ুন না, উপন্যাসের মাধ্যমেই দর্শন পড়ুন, যেটা আপনাকে ভাবাবে, থামাবে, আপনাকে অনেক গভীরে যেতে বাধ্য করবে নিজের মনের, সমাজের। এবং আপনি সমাজতত্ত্ব নিয়ে পড়তে চাইবেন, আপনি বুঝতে চাইবেন জীবনকে, আপনি সুন্দর প্রাকৃতিক বর্ণনাও পাবেন। মানে লেখক একটা ম্যাজিকের কাজই করেছেন। আমি একটা পোস্টে লিখেছিলাম যে আমি শেষ পাতায় দেখবো যে লেখক কোন ম্যাজিকটা করছেন। শেষ পাতা পড়ে আমি খুশি ছিলাম না, আনন্দ পেয়েছিলাম, কষ্ট পেয়েছিলাম, সেটা পরের কথা। লেখকের কাছে যদি এই ভিডিওটা চাই, আমি লেখককে অনুরোধ করব, লেখক আমার ফেসবুকে আছেন এবং আমি আশা করছি ভিডিও তার অবধি যাবে, আমি অনুরোধ করব দিস শো মাস্ট গো অন। নবীনের জীবনকে আমরা আবার জানতে চাই নতুনভাবে, নবীনের পরবর্তী জীবনকে আমি জানতে চাই। আমি চাই এই শো চলে যাক, এই ম্যাজিক চলতে থাকুক, অন্যভাবে অন্যরকম কাহিনী গল্প নিয়ে আসুক। আমি চাই এটা শেষ না হোক, মানে দ্য ম্যাজিশিয়ান একটা পার্টে কখনো সীমাবদ্ধ না থাকুক। আপনি আরও এরকম গল্প আমাদের সামনে তুলে আনুন, এরকম দর্শন আমাদের সামনে তুলে আনুন, এরকম অপরাধ আর অপরাধীর কথা তুলে আনুন এবং আমাদের দাঁড় করিয়ে দিন আমাদের বিবেকের সামনে, প্রশ্নের সামনে, আমাদের ভাবতে বাধ্য করার, এই নতুন প্রজন্মকে জানতে বাধ্য করান একটা প্রায় হারিয়ে যাওয়া ম্যাজিশিয়ানদের গল্প। আমার এটা রিকোয়েস্ট, যদি আপনি দেখে থাকেন। আমার এই বইটা পড়ার পরে লেখকের সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, শারীরিক অসুস্থতা হোক বা ব্যস্ততা হোক, সেই সব কারণের জন্য আমার পক্ষে সম্ভব হয়নি। আমি ভিডিওর মাধ্যমে আপনাকে বলবো যে আপনি প্লিজ এই বইটার সেকেন্ড পার্ট আনুন, এবং যারা ভিডিওটা দেখছেন তাদের আমি বলবো পড়ে ফেলুন। মানে আমার পড়া এই বছরের প্রথম বই, যেটাকে আমি 4.5 আউট অফ 5 রেটিং দেবো। এবং তার কারণ হচ্ছে আমি শেষটা একটু অন্যরকম চেয়েছিলাম। আমি ইমোশনাল মানুষ, আমি সবসময় রূপকথা খুঁজি, ট্র্যাজেডি আমার পোষায় না। এই বইয়ের শেষে ট্র্যাজেডি হলো না রূপকথা আমি জানি না, কিন্তু বাস্তব এমনই হয়। ট্রুথ সবসময় ফিকশনের থেকে তো স্ট্রেঞ্জার হয়, আমরা জানি। এবং বিভা সম্পর্কে আমার একটা ধারণা ভেঙেছে। আমি ভাবতাম যে বিভার থেকে বেশিরভাগ ভূত, তন্ত্র, অলৌকিক এরকম লেখাই আসে, যদিও বিভা আজকাল নন ফিকশন আনছে, অভিজ্ঞতার বইগুলো আসছে, কিন্তু এত সুন্দর সামাজিক উপন্যাস, দর্শনে ভরপুর উপন্যাস, জীবনমুখী উপন্যাস বিভা থেকে আসছে আমার জানা ছিল না। 255 টাকা মুদ্রিত মূল্য, এবং বইটা সম্ভবত 200 পাতার মধ্যে, হার্ড কভারের বই। হ্যাঁ, 192 পাতা। আমি হাইলি রেকমেন্ড করব। আমার বছরে পড়া, মানে আমি তখন ভীষণ অসুস্থ যখন আমি বইটা পড়ছিলাম, তারপরে আমি ছেড়ে দিই এবং এই বছরে আবার শুরু করি এবং ভীষণভাবে এনজয় করেছি, ভীষণভাবে ভাবিয়েছে। আজকাল আমার সেই বইগুলো পড়তেই ভালো লাগে যেগুলো আমাকে ভীষণভাবে ভাবায়। তো এটা ছিল আমার বছরে পড়া প্রথম বই এবং এই বইটা আমার অসাধারণ লেগেছে। আপনারা অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, দেখা হবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।